চারবার পশ্চিমবঙ্গে এসেছিলেন পাকিস্তানের চর সন্দেহে ধৃত জ্যোতি মালহোত্রা। এর মধ্যে তিনবারই তিনি এসেছিলেন কলকাতায়। প্রশ্ন উঠছে, এইসব জায়গার ছবি এবং তথ্য কি জ্যোতির মাধ্যমে অন্য কোথাও পৌঁছে গেল? कलकत्ता के बहुत ही आइकॉनिक प्लेस हावड़ा ब्रिज के नीचे देखिए, ये ब्रिज और ब्रिज के सामने ट्रैफिक और ट्रैफिक के सामने इधर है रिवर हुगली। देखो यार, काफ़ी ह्यूज नदी है। ये अपने फाइनल डेस्टिनेशन सियालदा जंक्शन पे अभी ट्रेन पहुंची है। পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর হয়ে স্পর্শকাতর তথ্য পাকিস্তানের হাতে পাচার করার অভিযোগে গ্রেফতার হয়েছেন হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রা। ভারতের বিভিন্ন জায়গার মতো পশ্চিমবঙ্গেও এসেছিলেন জ্যোতি। ঘুরে দেখেছিলেন বিভিন্ন জায়গা। एंट्री कर रहे हैं वेस्ट बंगाल में। वेलकम टू बंगाल। তাই প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গ সংক্রান্ত ছবি তথ্যও কি পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর হাতে তুলে দিয়েছিলেন জ্যোতি? ট্রাভেল ব্লগের আড়ালে আইএসআই এর হয়ে কাজ করছিলেন হরিয়ানার এই তরুণী, है जो हावड़ा और कलकत्ता दोनों को सेग्रीगेट करती है। জ্যোতি মালহোত্রা ট্রাভেল ব্লগে চোখ রাখলেই দেখা যাচ্ছে কলকাতার গুচ্ছ গুচ্ছ ভিডিও, যার মধ্যে রয়েছে শিয়ালদা, হাওড়া, দমদমের মতো গুরুত্বপূর্ণ স্টেশনের ছবি। রয়েছে কলকাতা বিমানবন্দর, বালি ব্রিজ, বরানগর মেট্রো, দক্ষিণেশ্বর মন্দির, আসানসোল স্টেশন, উত্তরবঙ্গের করোনেশন ব্রিজের মতো জায়গার ছবিও। এর মধ্যে দক্ষিণেশ্বর এলাকায় রয়েছে বিএসএফ ছাউনি। তেমনি শিলিগুড়ির করোনেশন ব্রিজ পড়ে চিকেন স্নেকের মধ্যে। বালি ব্রিজের ওপর দিয়ে ট্রেন যাওয়ার সময় দক্ষিণেশ্বর মন্দিরের ছবিও ক্যামেরাবন্দি করেন সন্দেহভাজন পাক গুপ্তচর জ্যোতি। दक्षिणेश्वर यहाँ पे ना माता जी का बहुत ही सुंदर प्यारा फेमस मंदिर है। सामने देखो, वो है मंदिर दक्षिणेश्वर मंदिर। একবার নয়, জ্যোতির ট্রাভেল ব্লগ বলছে কমপক্ষে 3 বার কলকাতায় এসেছেন জ্যোতি, আর পশ্চিমবঙ্গে এসেছেন মোট 4 বার। জ্যোতির কলকাতা ভ্রমণের সর্বশেষ ভিডিওটি 3 মাস আগের, আর এরপরই পাকিস্তানে যান জ্যোতি। সূত্রের খবর, প্রায় 1 বছর ধরে জ্যোতি মালহোত্রার গতিবিধির ওপরে নজর রাখছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এ বিষয়ে হরিয়ানা পুলিশকেও জানিয়েছিলেন তারা। আপাতত পুলিশ হেফাজতে রয়েছেন জ্যোতি। যে বিলাসবহুল জীবন তিনি যাপন করতেন, প্লেনের বিজনেস ক্লাসে চড়তেন, বিলাসবহুল হোটেলে উঠতেন, এগুলোর টাকা কোত্থেকে আসতো? পাক গুপ্তচর সংস্থা আইএসআই দিত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আবির দত্ত, এবিপি আনন্দ। মিস্টার চট্টোপাধ্যায়, বারবারই এ রাজ্যের আলোচনায় আমরা দেখেছি কলকাতার যে অবস্থান, যেখানে এই শহরে শিয়ালদাই বলুন, বিভিন্ন জায়গা থেকে বৈঠকখানা বাজার থেকে অস্ত্র উদ্ধার হয়, জঙ্গি সন্দেহে গ্রেফতারির ঘটনা ঘটে, চিকেন স্নেক রয়েছে, একেবারেই কাঁটাতার ছাড়া একটা দীর্ঘ সীমানা এলাকা রয়েছে। সেখানে এহানো পশ্চিমবঙ্গে একজন ব্লগার পরিচয়ে 1 বছরে 4 বার এলেন। এটা কি খুব স্বাভাবিক? দেখুন, এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। পশ্চিমবঙ্গে আমরা একটা ভলকানোর ওপর আছি। দুটো ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে আমাদের। একটা রয়েছে বাংলাদেশ, একটা হচ্ছে আপনার নেপাল। এবং দুটো যদি আপনি দেখেন, এটা কিন্তু জানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে এটা খবর আছে, যে ভালো খবর আছে যে ঢাকা এবং কাঠমান্ডু দুটো অ্যাম্বাসি কিন্তু পাকিস্তান অ্যাম্বাসি এটা ইউজ করে, এবং আমরা দেখেছিও এবং এখনও করছে। এবং আমরা একটা সার্ভে করে দেখেছিলাম যে 37 এমপ্লয়িজ অফ দি পাকিস্তান হাই কমিশন ইন কাঠমান্ডু, তারা হচ্ছে আইএসআইয়ের। তার মধ্যে যেটাতে কর্নেল আরশেদ চিমা, যাকে হেড করতো তখন থেকে, সে ওয়াজ এ ডাইরেক্ট কর্নেল অফ পাকিস্তান আর্মি এবং ওখানে ফার্স্ট সেক্রেটারি হতে পোস্টিং ছিল। এবং আমরা জানি আরেকটা আমাদের বলে সেন্সিটিভ জায়গা হচ্ছে যে চিকেন নেক, যেটা জানি যে চায়নারও ইন্টারেস্ট আছে। 2022 সালে যে মোহাম্মদ শাকিলকে যে ধরা হলো, সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, শিলিগুড়ি থেকে ধরা হলো এই শাকিল। এবং সেখানে দেখা গেল চম্পারণের লোক, চম্পারণ ইঞ্জিন করে যে টিচার, তাকে নিয়ে এসে রিক্সোপুরে কাজ করে তাকে দিয়ে এই টেকনিক্যাল কভারেজটা করানো হলো। এখন যেটা চলছে স্পাইংয়ের নতুন যেটা চলছে, সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ম্যাপিং সিস্টেম। এটা একটা সিস্টেম চলছে এবং এটা খুব অ্যাকুরেট খবর দেয়। এবং এই যে জ্যোতি মালহোত্রা, এও তো নিজেও বোঝে না যে কী ড্যামেজ সে করছে। তাকে কতগুলো টাস্ক দেওয়া হয়, তার মধ্যে অ্যাকচুয়াল টাস্কটা, অপারেশনাল টাস্কটা দেওয়া হয়, সে বুঝতে পারে না। আরেকটা ট্রেন্ড যেটা হচ্ছে, যে ট্রেন্ড যেটা আমরা পহেলগামে পেয়েছি, সেটা হচ্ছে যে এই রিলিজিয়াস যেটা, এই যে ডিভাইড, কমিউনাল ডিভাইড যেটা, এটা কিন্তু আমরা পহেলগামে এর আগেও আমরা দেখেছি। আগে দেখেছি আমরা, সেটা গুজরাটে দেখেছি স্বামীনাথন মন্দির যখন অ্যাটাক হয়, যেখানে পাকিস্তানি জঙ্গিরা নিজেরা এসে অ্যাটাক করে, সেখানে তার
ডিটেল, এবং যারা স্বামীনাথের মন্দির গেছেন তারা জানেন যে সেখানে ওঠার একটা পার্টিকুলার সিঁড়ি আছে, মিনারের যাবার একটা পার্টিকুলার সিঁড়ি আছে, সেইগুলো তারা কিন্তু আগে থেকে রেডি করে গেছিল, সেই ছবিটা দেখাচ্ছিল এবং সেইভাবে তারা অ্যাটাক করছে। এখানে যেগুলো করা হচ্ছে খুব সেন্সিটিভ জায়গা, যেমন পুরীর জগন্নাথের মন্দির, সেন্সিটিভ এরিয়া, দক্ষিণেশ্বর মন্দির, একেবারে একের পর এক দ্রষ্টব্য স্থানগুলোতে ঘুরে বেরিয়েছিল, একবার নয় একাধিকবার। একদম। এবং চিকেন স্নেক, যেখানে পশ্চিমবঙ্গকে একেবারে সেফ প্যাসেজ বলা হয় জঙ্গিদের, সেখানে এই জ্যোতি মালহোত্রা তার এভাবে ঘুরে বেড়ানো কিন্তু একাধিক প্রশ্ন তুলছে। দিলীপ ঘোষ তিনি সরব হয়েছেন, দেশ বিরোধী কোনো কিছু ঘটলেই দেখা যায় সন্দেহভাজনরা এই রাজ্যে চলে আসে। কি বললেন দেখুন। যখনই সারা ভারতবর্ষে এই রকমের দেশ বিরোধী গতিবিধির উপরে অঙ্কুশ লাগাবার চেষ্টা করে সরকার, তারা পালিয়ে পশ্চিমবাংলায় চলে আসে। পাঞ্জাবের গ্যাংস্টার থেকে আর মিজোরামের উগ্রপন্থী নেতা, তারপরে আইএসআই মডিউল, সিমি জামাত আল কায়দার মডিউল, সব এখানেই পাওয়া যায়। ধরা পড়ছে, এনকাউন্টার হচ্ছে, এখান থেকে আধার কার্ড আর রেশন কার্ড বানিয়ে নিয়ে চলে যাচ্ছে, অন্য রাজ্যে গিয়ে উৎপাত করছে, সারা দেশে অশান্তি করছে, বারবার হয়েছে। এই নতুন একটা উদাহরণ পাওয়া গেল। মানে যা কিছু দেশ বিরোধী গতিবিধি হবে তার কিন্তু বাংলার সঙ্গে জুড়ে যাবে। কেন হয়? আমার মনে হয় এখানকার সরকার এই ধরনের দেশ বিরোধী শক্তিকে শেল্টার দেয়, এখানে একটা মেসেজ দিয়ে দিচ্ছে আমরা আছি, এসো সবাই এখানে চলে আসছে। নমস্কারবাবু, দিলীপ ঘোষের মন্তব্য এবং অতি সম্প্রতি আজাদ মল্লিকের গ্রেফতার হওয়া, যেখান থেকে প্রচুর পরিমাণ ভুয়ো পাসপোর্ট, ভুয়ো আধার কার্ড এবং তিনি একেবারে বাংলাদেশিদের ইউরোপ বেড়ানোর ব্যবস্থাও করে দিয়েছিলেন, এই রাজ্য থেকেই কিন্তু গ্রেফতার হচ্ছে। দেখুন, পহেলগাঁও কাণ্ড না ঘটলে কি আমরা এই জ্যোতি মালহোত্রা এত কিছু করেছেন সেটা জানতে পারতাম? তাহলে কি সেন্ট্রাল ইন্টেলিজেন্স ফেলিওর নয়? 1 বছর লাগলো, 1 বছর ধরে 3 বার ধরে যাচ্ছে। না, এই রাজ্য না, সারা ভারতবর্ষ ঘুরেছে এবং এখনো অবধি আমরা জানতে পারিনি যে কি তথ্য তিনি পাচার করেছেন। শিয়ালদা স্টেশন বা হাওড়া স্টেশনের ছবি আপনি সোশ্যাল মিডিয়াতে পাবেনই, সেটা কিন্তু বিষয় না। বিষয়টা হচ্ছে যে কোন কোন তথ্য পাচার করেছেন, কোন কোন ইনফরমেশন, কোন কোন সিক্রেট ইনফরমেশন তিনি পাচার করেছেন, সেগুলো এখনো অবধি আমরা জানতে পারিনি। কিন্তু 1 বছর লাগলো। আজকে পহেলগাঁও কাণ্ড হওয়ার পরে এই ধরনের স্পাইদেরকে আমরা চিহ্নিত করছি। তাহলে এতদিন ধরে সেন্ট্রাল ইন্টেলিজেন্স কি করছিল এবং আমরা যে অসুরক্ষিত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, এগুলো তো রাজ্যের বিষয় নয়, এটা আন্তর্জাতিক বিষয়। এবং এখানে স্পাইং করার কোথায় কে কি করছে, কেন 3 বার 4 বার করে পাকিস্তানে গেছে, কিন্তু এটাও আমি আপনার সঙ্গে নিঃসন্দেহে একমত যে কেন্দ্রীয় বিষয়, একেবারে আন্তর্জাতিক সম্পর্কের প্রশ্ন, দেশের ইন্টারনাল সিকিউরিটির প্রশ্ন। কিন্তু তার পাশাপাশি এটাও দেখুন, যারাই এ ধরনের ঘটনা ঘটাতে চায় কোইন্সিডেন্টালি ভারতবর্ষের মধ্যে তারা পশ্চিমবঙ্গটাকেই সেফ প্যাসেজ হিসেবে বেছে নেয় এবং 1 বছরে 4 বার তিনি এসেছেন, ছবি তুলেছেন, ঘুরে বেরিয়েছেন। আমি আসবো সোর্স অফ মানি প্রসঙ্গে, আমি আসবো, তবে তার আগে আপনাদের দেখাবো এই ব্লগের আড়ালেই কি তাহলে গুপ্তচর বৃত্তি করছিলেন জ্যোতি মালহোত্রা। হরিয়ানা পুলিশের হাতে তিনি গ্রেফতার হয়েছেন আর এখন কিন্তু এই সব প্রশ্নই সামনে আসছে, যার মধ্যে জ্যোতির ব্লগে দেখা যাচ্ছে শিয়ালদার মতো গুরুত্বপূর্ণ স্টেশনের পুঙ্খানুপুঙ্খ ভিডিও। গ্রেফতারির পর এই ভিডিও করার উদ্দেশ্য নিয়ে এখন প্রশ্ন উঠছে। দেখুন, পাক গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার হওয়াতেই জ্যোতি মালহোত্রার ব্লগ নানা প্রশ্ন তুলে দিচ্ছে। গত 1 বছরে কলকাতার একাধিক জায়গা কার্যত চষে বেরিয়েছেন তিনি, আর তার ব্লগে ইঞ্চি ইঞ্চি বিবরণ রয়েছে শিয়ালদার মতো গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনের, সবকিছুরই পুঙ্খানুপুঙ্খ বিবরণ। नीट एंड क्लीन है, प्लेटफॉर्म नंबर 12 पे आई है, चलेंगे अभी थोड़ी देर, यहीं पे रेस्ट रूम वगैरह भी होंगे तो वहीं पे चल के फ्रेशन अप होंगे। কিন্তু শিয়ালদা স্টেশনে নেমে এত খুঁটিনাটি কেন দেখাতে গেলেন জ্যোতি? পেছনে কি বিশেষ উদ্দেশ্য ছিল? प्लेटफॉर्म नंबर 12 पे इधर लगी हुई है ये राजधानी, और इधर है हमारी प्लेटफॉर्म नंबर 14 पे। चलते हैं प्लेटफॉर्म नंबर 14 की ओर। শিয়ালদা স্টেশনে কত লোক যাতায়াত করেন, প্ল্যাটফর্মে কতখানি ভিড় থাকে, কোন শাখায় কতখানি ব্যস্ততা, জ্যোতির ব্লগ দেখলে এক লহমায় স্পষ্ট হয়ে যাবে সবকিছু। अरे बाबा, रश देखो, रश शियालदा मेन, मजा ही आ गया रश देख के। बहुत सारे आउटलेट भी हैं इधर, खाने पीने के, गोल्ड का भी है कि यहाँ पे खाने पीने के बहुत सारे आउटलेट्स हैं। आप चाहें तो मतलब टाइम स्पेंड करने के लिए, शॉपिंग के इतनी चीज़ें हैं ना, आप अगर टाइम है तो आप गोल्ड डायमंड भी खरीद के घर ले जा सकते हो। दुरंतो एक्सप्रेस जो कि यहाँ पे सियालदा से ही खुलती है, वीक में 4 दिन चलती है, संडे मंडे वेडनेसडे, संडे मंडे वेडनेसडे थर्सडे, 4 दिन चलती है वीक के। और यहाँ से खुलने का समय है शाम के 5 बजे। শিয়ালদা স্টেশনের এক্সিকিউটিভ লাউঞ্জের ভিতর থেকে পর্যন্ত ভিডিও করে ব্লগ দিয়েছিলেন জ্যোতি, যে লাউঞ্জ হামেশাই ব্যবহার করেন ভিআইপিরা। सियालदा रेलवे स्टेशन पर यहाँ पे एग्जीक्यूटिव लाउंज बना हुआ है। अगर आपको 1 घंटे के लिए सिर्फ रेस्ट करना है, वॉशरूम वगैरह यूज़ करना है तो ये काफ़ी अच्छा है। सो वी जस्ट हैड पेड 56 रुपीज़ फॉर 1 आवर।
শিয়ালদা স্টেশনে যাত্রীদের বিশ্রাম নেওয়ার জায়গা কোথায় আছে তাও নিজের ব্লগে দেখিয়েছেন সন্দেহভাজন পাক গুপ্তচর জ্যোতি। अगर आप आते हैं ना, यहाँ सियालदा मेन रेलवे स्टेशन है, इसके ऊपर ही यहाँ पे डॉर्मेट्री है, बॉयज के लिए अलग है, गर्ल्स के लिए अलग है। রাজধানী ও দুরন্ত এক্সপ্রেসের মতো হাই প্রোফাইল ট্রেন নিয়েও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একাধিক তথ্য দিয়েছেন জ্যোতি। दुरंतो एक्सप्रेस जो कि यहाँ पे सियालदा से ही खुलती है, वीक में 4 दिन चलती है, संडे मंडे वेडनेसडे थर्सडे 4 दिन चलती है वीक के। ये इंडिया की फर्स्ट दुरंतो एक्सप्रेस है जो ममता बनर्जी के द्वारा चलाई गई थी, जो कि यहाँ की रेलवे मिनिस्टर होती थी उस समय। अभी तो आपको पता है सीएम है बंगाल की। प्लेटफॉर्म नंबर 12 पे इधर लगी हुई है ये राजधानी। জ্যোতি গ্রেপ্তার হওয়ার পর প্রশ্ন উঠছে, শিয়ালদার মতো গুরুত্বপূর্ণ স্টেশনে কিভাবে ঢুকতে হয়, কোন পথ দিয়ে বেরোতে হয়, কৌশলে কি এই সব তথ্যই ব্লগের মাধ্যমে পাকিস্তানে পৌঁছে দিচ্ছিলেন তিনি? পাক গুপ্তচর সন্দেহে জ্যোতি গ্রেপ্তার না হলে হয়তো এই প্রশ্নই উঠত না। শুধু শিয়ালদা স্টেশনই নয়, হাওড়া স্টেশন হয়েও কলকাতায় এসেছিল জ্যোতি। ক্যামেরাবন্দি করেছিল হাওড়া স্টেশনের ভিতরের ছবি। देख लो भाई, हावड़ा जंक्शन कितना हसलिंग मसलिंग है, गजब का माहौल है इधर का, टू मच। भैया तो कहते हैं रेडी भी अंदर ही ले आए। सामने ना काफ़ी फूड प्लाजाज वगैरह भी दिख जाएंगे आपको। भाई साहब बहुत पब्लिक है। ট্রাভেল উইথ জো নামে ইউটিউবে জ্যোতির যে ব্লগ রয়েছে সেখানে একটি ক্যাপশন আলাদা করে নজর কাটছে, যেখানে লেখা কলকাতা টু দিল্লি ইন দুরন্ত এক্সপ্রেস শেয়ারিং আরএসএ সিট উইথ আর্মি অফিসার। আবির দত্ত ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এত নিখুঁত বিবরণ একজন ব্লগারে স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে এই শহর নিয়েই তার এত আগ্রহের কারণ কি। আমি এই প্রসঙ্গে একবার রাজশ্রীর কাছে যাব। রাজশ্রী, একজন ইউটিউবার হন বা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হন, এদের ক্ষমতা এই যে এরা একেবারে লোকের ঘরে ঢুকে পড়ছেন, সোনার দোকানে গিয়ে এরা ভিডিও করতে থাকেন, ব্লগ বানাতে থাকেন, ইন্টারনাল সিকিউরিটি যেখানে প্রশ্ন, কোথাও এদের ওপরে একটা বাড়তি নজরদারি থাকা নিশ্চয়ই প্রয়োজনের। এর পাশাপাশি এটাও তো একটা প্রশ্ন, এই যে বিলাসবহুল একটা যাত্রা ইনি করে বেড়াচ্ছেন, সেই টাকাটাই বা আসে কোথা থেকে? এক্স্যাক্টলি, প্রশ্ন হচ্ছে বিলাসবহুল জীবনের যাত্রা। গদাধরবাবু আছেন, বাকি ইন্টেলিজেন্সের ব্যাপারটা উনি বিশেষ ভালো করে বলতে পারবেন যে কতদিন ধরে এ ধরনের লোকের ওপর সেন্ট্রাল ইন্টেলিজেন্স নজর রাখে, কারণ এটা আমার বলাটা উচিত হবে না। এবং আমরা বিগত দিনে আমরা যে ধরনের ঘটনা যে সমস্ত দেখেছি, তাতে আমরা দেখেছি সেন্ট্রাল ইন্টেলিজেন্স দীর্ঘদিন ধরে মনিটর করতে থেকে পুরো নেটওয়ার্কটাকে আইডেন্টিফাই করে তারপরে তুলে ধরে। তাই এটা যে কতদিন ধরে হচ্ছে আমরা জানি না, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এটা বিশেষ করে বলতে পারবে। এই ভদ্রমহিলাকে ধরা হলো হচ্ছে 22শে এপ্রিলের, আপনি যদি টোটাল এফআইআর ইত্যাদিগুলো দেখেন, 22শে এপ্রিল পেহেলগাঁও অ্যাটাকের পরে পাকিস্তান হাই কমিশনে ওই কেক নিয়ে যাচ্ছিল যে ভিডিওটা ভাইরাল হয়েছিল, সেই ছেলেটির সঙ্গে এর যোগসূত্র ইত্যাদি নিয়ে একে ধরা হলো। এবার মনিটর কতদিন ধরে চলছে এটা কিন্তু আমরা এখন অবধি জানি না। যদি আপনি খুব ভালো করে এফআইআরটা দেখেন, যেটা ওর বিরুদ্ধে হয়েছে, এই ধরনের লোকেদেরকে আপনারা কেরালা স্টোরি দেখেছেন, কেরালা স্টোরিতে কিভাবে ইনফ্লুয়েন্সিং এর পার্ট হয়, এবং কেরালার বিভিন্ন কংগ্রেস থেকে কমিউনিস্ট পার্টির নেতারা যে বক্তব্যগুলি রেখেছিলেন, কিভাবে লাভ জিহাদ ব্যাপারটা হয় ওখানে, সেই ধরনের সেই লাইনে দাঁড়িয়ে যে কাজগুলো হয়েছে এবং ইনফ্লুয়েন্সটা, এই দানিশের সঙ্গে তার সেই একই ধরনের সম্পর্ক কিনা, একই সেই মেন্টাল ওয়াশ হয় কিনা, এগুলো ইন্টেলিজেন্স বার করবে পরবর্তীকালে। কিন্তু একটা পিওর লাভ জিহাদের অ্যাঙ্গেল এখান থেকে সরিয়ে দেওয়া যাচ্ছে না। বেশ, আমি এই জায়গায় রবীন্দ্রনাথ বাবুর কাছে একবার যাই। রবীন্দ্রনাথ বাবু, খুব সাধারণ মানুষ হিসাবে আমাদের মনে বেশ কয়েকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে ভিসা। এই যে কাশ্মীর গিয়েছিলেন জানুয়ারি মাসে এবং তারপরে এসে পাকিস্তান গেলেন, তারপরে দেখা গেল এই পেহেলগাঁওয়ের ঘটনা হলো, যে লিঙ্কটা এখন খুঁজে বার করার চেষ্টা হচ্ছে, ইতিমধ্যেই গোয়েন্দারা দাবি করছেন। কিন্তু এই যে এত সহজে ভিসা পাওয়া যায়, বারবার পাকিস্তানে যাচ্ছেন আসছেন, লাহোরে গিয়ে ব্লগ বানাচ্ছেন, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, একটা পারপাস তো জানা হবে। ভিসাটা দেওয়ার আগে যে ছানবিনটা করা প্রয়োজন হয়, সাধারণ টুরিস্ট হিসেবে যে সমস্যাগুলো আমাদের করতে হয়, একজন সাধারণ ব্লগার তিনি পৌঁছে যাচ্ছেন। দেখুন, পাকিস্তানে ইন্ডিয়ান হিসেবে আমার যেতেই ভয় হয় যে আমাকে ওখানে জেলখানায় ভরে দেবে, ফেরত আসবো কিনা। সেখানে ইনি যাচ্ছেন তাই নয়, 4 বার যাচ্ছেন, উষ্ণ অভ্যর্থনা পাচ্ছেন, 3-4 বার করে তাকে পার্টিতে রাখা হচ্ছে। সুতরাং এটার থেকে তো পরিষ্কার যে পাকিস্তানের সঙ্গে তার বিরাট কানেকশন। কিন্তু আমি অন্য একটা জায়গার গুরুত্বের কথা বলবো, ইন্টেলিজেন্সের মানে জায়গা নয়, সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে 4 বার এলেন। এই ওয়েস্ট বেঙ্গল কোনো স্পাই হাব হয়ে যাচ্ছে না তো, যে এখানে আসছেন
শুধু যে উনি দক্ষিণেশ্বর এগুলো দেখাচ্ছেন, কিছু ট্যালেন্টকে উনি, যারা জিহাদি ট্যালেন্ট তাদেরকে সার্চ করে তাদের ইনফরমেশন আবার নিয়ে চলে যাচ্ছেন না তো। 4 বার আসছেন, মিলিটারি ক্যান্টনমেন্ট যে যে জায়গাগুলোতে আছে সেখানে ঘুরছেন, কেন ঘুরছেন? তার এই জায়গাগুলো কিন্তু ভালো করে তথ্য দেখা উচিত। ওয়েস্ট বেঙ্গল মানে স্পেশাল ইন্টেলিজেন্স ব্রাঞ্চ। আমার একটাই প্রশ্ন, ইনাকে কি বহিরাগত হিসেবে ট্রিট করা হবে না ইনি ঘরে বাংলা নিজের ঘরে মেকে চায়? কি বলছেন আমি জানি না, তবে এটার সেন্ট্রাল ইন্টেলিজেন্সের ব্যাপারে সত্যি, কিন্তু না ইনি কি বহিরাগত, ইনি কি বহিরাগত আছে? ইন্টেলিজেন্সের কি কোনো দায়িত্ব নেই বলছেন? না সেন্ট্রাল ইন্টেলিজেন্স দেখবে এটা তো আমি বলছি যে এখানে স্পাইং করতে এসেছিলেন কেন, এখানে না দেখেন নেপাল এবং বাংলাদেশ দুটো বর্ডার শেয়ার করে, এক্সপার্টের বক্তব্যটা শুনি মিস্টার চট্টোপাধ্যায়। স্টেটের কোনো দায়িত্ব নেই? দেখুন, স্টেটের কিন্তু নিজস্ব অ্যাপারেটাস আছে। হ্যাঁ, স্টেটের পারমিশন ছাড়া কতগুলো জায়গায় যেতে পারে না। আমাদের অনেক জায়গাতে আগে ছিল রেস্ট্রিক্টেড পারমিট, আমাদের এখনও ইনলাইন পারমিট কিছু কিছু জায়গায় আছে যেখানে উইদাউট স্টেট গভর্নমেন্টের অ্যাপ্রুভাল ছাড়া যেতে পারেন না। সেসব জায়গায় এরা ভায়োলেট করে মানে যেহেতু ইন্ডিয়ান সিটিজেন, এদিকে পাকিস্তান নিজেরা আসতে পারে না, কারণ অ্যাম্বাসি থেকে আসতে হলে গভর্নমেন্ট। তবে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ায় নতুন কি তথ্য পাওয়া যায় অবশ্যই আমাদের সেদিকে নজর রাখতে হবে। আমার সময় একদম শেষ, সকলকে ধন্যবাদ।